আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা আজকে একটা খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজার একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভলিউম ডিসঅর্ডার। ভলিউম ডিসঅর্ডার বলতে আমরা এখানে যেটা বুঝবো সেটা হচ্ছে আমাদের বডিতে আমরা জানি যে আমাদের বয়স অনুসারে বা ওভারঅল যদি আমরা চিন্তা করি তাহলে আমরা দেখবো যে আমাদের বডির একটা ম্যাক্সিমাম পোর্শনটাই তৈরি করছে বিভিন্ন রকমের ফ্লুইড। সো আমরা এই যেখানে আমরা জানি যে টোটাল বডি ওয়াটার, আমরা জানি যে আমাদের বডিতে আমরা বলতে পারি হচ্ছে কিছু ফ্লুইড আছে আমাদের বডিতে, কিছু ফ্লুইড আছে। এই ফ্লুইডগুলা আমরা গ্রসলি দুইটা বড় ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। তাদের নামের মধ্যেই তাদের পরিচয় আছে। সো আমরা জানি যে আমাদের বডিতে অনেক সেল আছে, অনেক সেল আছে, অনেক অনেক সেল আছে। প্রত্যেকটা সেলের ভিতরে কিছু ফ্লুইড থাকে। সেই ফ্লুইডগুলোকে আমরা বলবো হচ্ছে ইন্ট্রা সেলুলার ফ্লুইড, যারা হচ্ছে সেলের ভিতরে থাকে। এছাড়াও আমরা দেখি যে আমাদের সেলের বাইরে এই অংশগুলোতে বেশ কিছু ফ্লুইড থাকে, যাদেরকে আমরা বলবো হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। এখন এই ফ্লুইড জিনিসটা আসলে কি দিয়ে তৈরি? ফ্লুইড জিনিসটা মূলত হচ্ছে, ফ্লুইড বলা যায় একটা হচ্ছে সলিউশন। ফ্লুইড হচ্ছে এক প্রকার সলিউশন। সলিউশন যেই সলিউশনের মধ্যে আমরা দেখব যে আমাদের সলভেন্ট হিসেবে আসে হচ্ছে পানি, এবং সলিউট হিসেবে আসে হচ্ছে বিভিন্ন রকমের ইলেকট্রোলাইটসগুলো, বিভিন্ন রকমের ইলেকট্রোলাইটসগুলো। সো এখন আমাদের বডিতে যে ইসিএফ এবং আইসিএফ, এক্সট্রাসেলুলার ফ্লুইড এবং ইন্ট্রাসেলুলার ফ্লুইড, সেইখানে আমরা দেখব যে এই যে সলিউট বা ইলেকট্রোলাইট, এদের কনসেন্ট্রেশন, এদের এক একজনের কনসেন্ট্রেশন এক এক রকম হয়, এদের এক একজনের কনসেন্ট্রেশন এক এক রকম হয়। আমরা জানি আমাদের বডিতে কী কী ইলেকট্রোলাইটস থাকতে পারে। আমাদের বডিতে অনেক অনেক ইলেকট্রোলাইটস থাকে, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, বাইকার্বনেট। এছাড়াও এগুলা বাদেও আমরা এইখানে অল্প কিছু পরিমাণে প্লাজমা প্রোটিনও আমরা দেখতে পাই। এছাড়া আরও বিভিন্ন রকমের সলিউট আমরা এখানে দেখতে পাই। সো আমরা যদি আমাদের বডিতে এই, আমরা তো জানি যে যেই কোনো ফ্লুইডেরই কনসেন্ট্রেশন মাপা যায়। তো ঠিক একই রকমভাবে আমরা যদি আমাদের বডিতে আইসিএফ বা ইসিএফ এর কনসেন্ট্রেশন মাপতে চাই, তাহলে আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে অসমোলারিটি। যেই এককটা ইউজ করি সেটা হচ্ছে আমাদের অসমোলারিটি। অসমোলারিটি। সো এই অসমোলারিটি জিনিসটা কি? অসমোলারিটি জিনিসটা হচ্ছে মূলত 1 লিটার সলিউশনে, 1 লিটার পানিতে কতটুকু অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট আছে। সো সেইটা হচ্ছে কত মোল অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট আছে। সো এখন এইখানে প্রশ্ন দাঁড়ায় হচ্ছে দুইটা, একটা হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ আর আরেকটা হচ্ছে ওয়াটার। সো অসমোটিক্যালি অ্যাক্টিভ বলতে আসলে কি বোঝায়? আমরা সেই ছোটবেলা থেকে যে অসমোসিসটা পড়ে আসছি, যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন দিয়ে যদি দুইটা পাত্র পৃথক থাকে, এদের মধ্যে যদি একটাতে সলিউটের পরিমাণ বেশি থাকে এবং আরেকটাতে সলিউটের পরিমাণ কম থাকে, তখন কি হবে? এই দিক থেকে ওয়াটার এই হাই কনসেন্ট্রেশন, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনের দিকে যাবে। সো যতটুকু যতটুকু সলিউট বা যেই ধরনের সলিউটগুলা এইরকমভাবে ওয়াটারকে এক্সট্রাক্ট করতে পারে, ওয়াটারকে নিজের দিকে নিয়ে আসতে পারে, তাদেরকে আমরা বলবো হচ্ছে অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট। এখন এইটার অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউশনের জন্য আমরা এটার একক হিসাবে আমরা অসমোল ইউজ করি, অসমোল। এখন ঘটনা হচ্ছে এই অসমোলের সাথে কিন্তু আমাদের নর্মাল মোলের একটু পার্থক্য দাঁড়ায়। যেমন আমরা যদি বলি যে এক মোল সোডিয়াম ক্লোরাইড কতটুকু আমরা জানি, এটা হচ্ছে 58.5 গ্রাম। এখন এই 1 মোল সোডিয়াম ক্লোরাইডকে যদি আমরা পানিতে ভিজাই, তাহলে যেটা দাঁড়াবে, যেখানে 1 মোল সোডিয়াম এবং 1 মোল ক্লোরিন তৈরি হবে। তাহলে এই ক্ষেত্রে সোডিয়াম সেও একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স এবং ক্লোরিন সেও একটা অসমোটিক্যালি অ্যাক্টিভ সাবস্টেন্স। তো সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই 58.5 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের মধ্যে টু অসমোল টু অসমোল অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট আছে, 2 অসমোল সলিউট আছে। সো একই রকমভাবে যদি আমরা, যে ক্ষেত্রে আমাদের তিনটা তৈরি হয়, যেমন ধরা যাক ক্যালসিয়াম ক্লোরাইড, এক্ষেত্রে 1 মোল ক্যালসিয়াম ক্লোরাইড থেকে আমরা 3 মোল ইকুইভ্যালেন্ট আমরা অসমোটিক্যালি অ্যাক্টিভ সলিউট পাবো। সো এই জিনিসগুলো হচ্ছে খুবই বেসিক জিনিস, এগুলো আমরা সেই ফার্স্ট কার্ডেই ডিটেলসে আলোচনা করি। তো এখন আমরা আমাদের রেসপেক্টে যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই ইসিএফ এবং আইসিএফের ফ্লুইডের যে বিভিন্ন রকমের ডিসঅর্ডার হয়, ফ্লুইডের টোটাল ভলিউমে যে রকম ডিসঅর্ডারগুলো হয় সেগুলো আমরা আলোচনা করব। বিশেষ করে আমরা ভলিউম ডিসঅর্ডার বলতে শুধুমাত্র এই ইসিএফ, এক্সট্রা সেলুলার ফ্লুইডের
ভলিউমের চেঞ্জটাকেই বেশি ক্লিনিক্যালি আলোচনা করে থাকি। সো তার জন্য আমরা একটা বেসিক তো আমাদের জানাই আছে যে আমাদের বডিতে টোটাল ওয়াটার কতটুকু থাকে। সো আমরা জানি আমাদের টোটাল বডি ওয়াটার আমাদের বডির প্রায় বলা হয় যে একটা অ্যাডাল্টের প্রায় 70%ই হচ্ছে ওয়াটার। যদিও এই পার্সেন্টেজটা বিভিন্ন বয়সের সাথে সাথে ভ্যারি করে, যেমন একদম ফিটাল পিরিয়ডে বলা হয় যে প্রায় 95%ই হচ্ছে ওয়াটার। তারপরে একদম এল্ডারলি পেশেন্টে চলে গেলে অলমোস্ট 50%-এর মতো থাকে হচ্ছে ওয়াটার। সো এখন এই যে আমরা যেটা বললাম যে আমাদের বডি ওয়াটার, এই টোটাল বডি ওয়াটার আমরা বললাম যে 70% হচ্ছে আমাদের, বলা যায় যে আমাদের বডি ওয়েটের 70%-এর মতো থাকে হচ্ছে ওয়াটার। এখন তাহলে আমাদের একজন মানুষের 20% না, দুঃখিত, আমরা এই যে নতুন যেসব বইগুলোতে ক্যালকুলেশন করি সেখানে বলা হচ্ছে যে 60%ই হচ্ছে ওয়াটার। সো সেটা হচ্ছে একটা অ্যাডাল্ট পার্সনে। সো একজন অ্যাডাল্ট পার্সনের বডির ওয়েটের প্রায় 60%ই হচ্ছে ওয়াটার। এখন এই ওয়াটারের মধ্যে কতটুকু আসলে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে থাকে এবং কতটুকু এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকে। সো বলা হয় যে মানুষের টোটাল ওয়াটারের 2/3 থাকে হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইডে হিসেবে, আর 1/3 থাকে হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড হিসেবে। 1/3 থাকে হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড হিসেবে। এইখানে ক্যালকুলেশনের সময় আমরা ওয়াটার এবং ফ্লুইডকে আসলে রিসিপ্রোকালি ইউজ করি, অর্থাৎ একই রকম হিসাবে আমরা ইউজ করি। কারণ হচ্ছে এই যে ছোট এই যে ইলেকট্রোলাইটগুলো, এদের আসলে ভলিউম খুব একটা ম্যাটার করে না। যেমন আমরা যদি যে এক গ্লাস পানি নিই, এক গ্লাস পানিতে যদি আমরা 1 চামচ সোডিয়াম ক্লোরাইড যুক্ত করি, তাহলে এই 1 গ্লাস পানির ভলিউম কিন্তু খুব একটা বাড়ে না। কেন বাড়ে না? কারণ হচ্ছে আমরা জানি যে আমরা এটা ফিজিক্সে কেমিস্ট্রিতে পড়ে আসছি যে পানি অণুগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেই ফাঁকা জায়গাগুলোর মধ্যেই আমাদের এই সোডিয়াম ক্লোরাইডটা বসে যায়। তো সেক্ষেত্রে দ্রবণের কিন্তু আয়তন খুব একটা পরিবর্তন হয় না। তার মানে আমরা যদি বলি যে 60% ওয়াটার মানে হচ্ছে ফ্লুইডের পরিমাণটা হচ্ছে 60%, এটা আমরা ইন্টারচেঞ্জ করে বসাতে পারি, অর্থাৎ যেই জায়গাতে আমরা ওয়াটার সেই জায়গাতে ভলিউম হিসাবে ফ্লুইডকে আলাদা বসাতে পারি, বা যে জায়গাতে ফ্লুইড এবং ওয়াটারকে আমরা ভলিউম হিসাবে ইন্টারচেঞ্জ করে বসাতে পারি, কোনো অসুবিধা নেই। সো এক্ষেত্রে আমরা জানি যে আমাদের টোটাল বডি ফ্লুইডের 1/3 হচ্ছে ইসিএফ বা এক্সট্রাসেলুলার ফ্লুইডে থাকে এবং 2/3 হচ্ছে আইসিএফ বা ইন্টারসেলুলার ফ্লুইডে থাকে। তো এটা আমাদের সেই বেসিক। আবার আমরা জানি যে এই এক্সট্রাসেলুলার ফ্লুইডেরই এর 1/4, এইখানে যতটুকু এক্সট্রাসেলুলার ফ্লুইড থাকে তার 1/4 থাকে হচ্ছে আমাদের ব্লাডে প্লাজমা হিসাবে। আর ব্লাডে থাকবে কি হিসাবে? অবশ্যই প্লাজমা হিসাবে। আর বাদ বাকি টুকু থাকে হচ্ছে, বাদ বাকি 3/4 থাকে হচ্ছে কিসে হিসাবে? সেটা থাকে হচ্ছে ইন্টারস্টিশিয়াল ফ্লুইড হিসাবে। সো এগুলো হচ্ছে বেসিক আলোচনা, এগুলা আমাদের এগুলো আমরা একটু রিক্যাপ করলাম। এখন আমরা যেটা নিয়ে আজকে আমাদের মেইন আলোচনা সেটা হচ্ছে ভলিউম ডিসঅর্ডার্স। আর আমরা বলছি যে ভলিউম ডিসঅর্ডার্স বলতে আমরা মূলত বোঝাই হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইডের যে ভলিউম সেটা কি বাড়লো না কমলো। সো আমাদের এই ভলিউম ডিসঅর্ডারগুলা দুই রকমের হতে পারে। এক হতে পারে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউমটা স্বাভাবিকতে যতটুকু ভলিউম থাকে তার তুলনায় বেড়ে গেছে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইপার ভলেমিয়া। অথবা হতে পারে আমাদের এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম স্বাভাবিকের তুলনায় কমে গেছে, যেটাকে আমরা বলি হচ্ছে হাইপোভলেমিয়া। আচ্ছা, বানানটা একটু খেয়াল করি, VOLE, এখানে কিন্তু ভলিউম শব্দটা পুরো আসে না, VOLUM এই ইউটা আসে না। সো থাকে হচ্ছে VOLEMI, ভলেমিয়া, হাইপোভলেমিয়া এবং হাইপার ভলেমিয়া। আবার এই প্রত্যেকটাই আবার বিভিন্ন রকমের হতে পারে, প্রত্যেকটাই আবার 3 রকমের হতে পারে। যেটা হচ্ছে আমরা এই যে যেই ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন স্বাভাবিকের তুলনায় সমান আছে কি কমে গেছে বা বেড়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের যে হাইপার ভলেমিয়া, অর্থাৎ কোনো সময় যদি পেশেন্টের ইসিএফ এর ফ্লুইড স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা বলবো তাকে হাইপার ভলেমিয়া। এখন এই হাইপার ভলেমিয়ার যে স্টেট, এই অবস্থায়
যেই ফ্লুইডটা তার বডিতে আছে সেটা যদি স্বাভাবিক মানুষের যেই ফ্লুইডের অসমোলারিটি, সেটা যেটা আমরা 300 মিলি অসমোল হিসাবে চিনি, 300 মিলি অসমোল পার লিটার, এর তুলনায় যদি তার বডির ফ্লুইডের ঘনমাত্রা বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো হচ্ছে তাকে হাইপার ভলেমিয়া। আবার এই হাইপার ভলেমিক পেশেন্টের যেই ফ্লুইডটা এখন বডিতে আছে তার, সেই ফ্লুইডটা যদি নর্মাল অসমোলারিটির সমান হয়, তাহলে সেটাকে আমরা বলবো আইসোটনিক হাইপার ভলেমিয়া। আবার এই ব্যক্তির পেশেন্টের যদি আমাদের যে ফ্লুইডটা আছে সেই ফ্লুইডের যদি ভলিউম নর্মাল স্বাভাবিক পার্সনের যেই ভলিউমটা, যেই কনসেন্ট্রেশন থাকে, নর্মাল প্লাজমার যেই কনসেন্ট্রেশন থাকে, সেই প্লাজমার কনসেন্ট্রেশনের তুলনায় যদি এই পেশেন্টের কনসেন্ট্রেশনটা, ফ্লুইডের কনসেন্ট্রেশনটা কম হয়, তাহলে সেটাকে আমরা বলবো হাইপোটনিক হাইপার ভলেমিয়া। ঠিক একই রকম হাইপোভলেমিয়ার ক্ষেত্রে আমরা বলতে পারবো হচ্ছে হাইপোভলেমিয়া, আইসোটনিক হাইপোভলেমিয়া এবং হাইপোটনিক হাইপোভলেমিয়া। সো প্রত্যেকটারই আবার 3টা ভাগে ভাগ হইতে পারে। এখন একটা জিনিস আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, কয়েকটা প্রিন্সিপাল আমাদেরকে মাথায় রাখতে হবে। এই ভলিউম ডিসঅর্ডার সম্পর্কে আলোচনা করার সময় আমাদের কয়েকটা প্রিন্সিপাল সম্পর্কে মাথায় রাখতে হবে। প্রথমত হচ্ছে ইসিএফ এর অসমোলারিটি, মানে হচ্ছে কনসেন্ট্রেশন, সেটা হচ্ছে সোডিয়ামের কনসেন্ট্রেশনের উপরে সরাসরি ডিপেন্ডেন্ট। জিনিসটা আমি কি বললাম, আমরা জানি যে আমাদের ইসিএফ এ এক্সট্রাসেলুলার ফ্লুইডে প্রায় 92% মতোই থাকে হচ্ছে সোডিয়াম এবং ক্লোরাইড মিলে। অলমোস্ট 92% অসমোলারিটির জন্য দায়ী হচ্ছে সোডিয়াম এবং ক্লোরিন মিলে। তাহলে এই ক্ষেত্রে আমরা, এটা তো সেই ফিজিক্স বা কেমিস্ট্রি থেকে জেনে আসছি যে একটা সোডিয়াম থাকতে হলে অবশ্যই সেখানে একটা ক্লোরিন থাকতে হবে, না হলে আমাদের ফুল বডি তো ইলেকট্রিক্যালি নিউট্রাল, তাই না? নিট চার্জ কত? বডির নিট চার্জ তো 0। তো তার মানে যতগুলা সোডিয়াম থাকবে ততগুলা ক্লোরিনও থাকবে। তো এই ক্ষেত্র থেকে আমরা যেটা বলতে পারি যে যেহেতু আমাদের বডির প্রায়, আমাদের ইসিএফ এর অসমোলারিটি আমরা জানি প্রায় 300 মিলি অসমোল পার লিটার। এর মধ্যে আমাদের এই 300 মিলি অসমোলের অলমোস্ট 92%-এরই কন্ট্রিবিউশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের। তো সেখান থেকে আমরা এই সিদ্ধান্তটা নিতে পারি, যদি কখনো আমাদের বডিতে সোডিয়ামের কনসেন্ট্রেশনটা বেড়ে যায়, তখনই হচ্ছে আমাদের ইসিএফ এর অসমোলারিটি বাড়বে। আবার সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে গেলে ইসিএফ এর অসমোলারিটি কমে যাবে। সো আমরা আমাদের বডিতে আইসোটনিক ফ্লুইড, যেটাকে আমরা বললাম 300 মিলি অসমোল, তার তুলনায় যদি আমরা হাইপোটনিকে চলে যাই, হাইপোটনিক ফ্লুইড, সেক্ষেত্রে আমরা কি বলবো, সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে গেছে। সোডিয়ামের কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে আমাদের ফ্লুইডটা কী টাইপের হবে? হাইপোটনিক। আবার ঠিক একই রকমভাবে সোডিয়ামের কনসেন্ট্রেশন যদি বেড়ে যায়, তাহলে আমরা সেটাকে কি বলবো? হাইপারটনিক। আমি শব্দটা কি ইউজ করলাম? কনসেন্ট্রেশন, নট কন্টেন্ট। তো এরপরে আসে হচ্ছে সোডিয়ামের কনসেন্ট্রেশন। এই সোডিয়ামের কনসেন্ট্রেশন ডিপেন্ড করে আবার হচ্ছে ওয়াটার ব্যালেন্সের উপরে। আপনি যদি এখন কি করেন, আজকে যদি ওয়াটার বেশি খান, তাহলে আমরা তো জানি মূলত তাইলে যে ইসিএফ এর কনসেন্ট্রেশন, সোডিয়ামের কনসেন্ট্রেশনটাকে আমরা কিভাবে দেখতে পারি হচ্ছে আমাদের সোডিয়ামের টোটাল পরিমাণ, সোডিয়ামের কন্টেন্ট মানে হচ্ছে কতটুকু টোটাল আছে, টোটাল ডিভাইডেড বাই কতটুকু আমার ওয়াটার আছে। সো এই অবস্থায় আপনি যদি ওয়াটার বেশি খান, তাহলে কি হবে? সোডিয়ামের কনসেন্ট্রেশন কমে যাবে। আবার আপনি যদি ওয়াটার কম খান, তাহলে কি হবে? সোডিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে যাবে। এটা হচ্ছে আরেকটা প্রিন্সিপাল। তারপরে হচ্ছে আমরা আরেকটা জিনিস বললাম যে ইসিএফ, এক্সট্রাসেলুলার ফ্লুইডের ভলিউম ডিপেন্ড করে হচ্ছে সোডিয়ামের কন্টেন্টের উপর, নট কনসেন্ট্রেশন। কন্টেন্ট এবং কনসেন্ট্রেশন দুইটা ভিন্ন জিনিস। কনসেন্ট্রেশন মানে হচ্ছে এইটা, টোটাল কন্টেন্ট ডিভাইডেড বাই কতটুকু ওয়াটার আছে, সেটা হচ্ছে কনসেন্ট্রেশন। আর কন্টেন্ট কি জিনিস? কন্টেন্ট হচ্ছে আপনার বডিতে টোটাল কত মোল, আবারও বলতেছি, কত মোল সোডিয়াম আছে, কত মোল ক্লোরাইড আছে। তো আপনার বডিতে কত মোল সোডিয়াম বা কত মোল সোডিয়াম ক্লোরাইড আছে, সেটা ডিপেন্ড করবে কিসের উপরে? সেটা আবার ডিপেন্ড করে হচ্ছে সোডিয়াম ব্যালেন্সের উপরে। সোডিয়াম ব্যালেন্স কি জিনিস? সোডিয়াম ব্যালেন্স হচ্ছে আপনি দিনে কতটুকু সোডিয়াম খাচ্ছেন ডিভাইডেড বাই কতটুকু মাইনাস কতটুকু সোডিয়াম হারাচ্ছেন। আমরা জানি যে আমরা ইউরিনের সাথে সোডিয়াম হারাই, সোয়েটিংয়ের সাথে সোডিয়াম হারাই। তো আপনি যে পরিমাণ সোডিয়াম খাচ্ছেন মাইনাস যে পরিমাণ সোডিয়াম হারাচ্ছেন, এখন যদি আপনি বেশি খান, তাহলে কি হবে? আপনার একটা পজিটিভ সোডিয়াম ব্যালেন্স তৈরি হবে। সেক্ষেত্রে আপনার আগে যতটুকু বডিতে টোটাল সোডিয়াম ছিল,
টোটাল বডিতে যতটুকু সোডিয়াম ছিল তার তুলনায় আপনার সোডিয়াম কন্টেন্টটা বেড়ে যাবে। অর্থাৎ বলা হয় যে একজন মানুষ ডেইলি হচ্ছে 100 থেকে 200 মিলি অসমোল সোডিয়াম ডেইলি খায়, এবং 100 থেকে 200 মিলি অসমোল পরিমাণে সোডিয়াম সে ডেইলি লস করে ইউরিনের মাধ্যমে লস করে, ফিসিসের মাধ্যমে লস করে, সোয়েটের মাধ্যমে লস করে। তো যদি আপনি ডেইলি বেশি বেশি সোডিয়াম খান, একদম ধরেন আপনি কাঁচা লবণ সোডিয়াম খাইলেন, সেক্ষেত্রে আপনি ধরেন 500 মিলি অসমোল খেয়ে ফেলছেন, 500 মিলি অসমোল সোডিয়াম আপনি একদিনে খেয়ে ফেলছেন। এই অবস্থায় আপনার বডি কিন্তু আগের মতোই 200 মিলি অসমোল সোডিয়াম বাইর করছে, তাহলে আপনার কি হবে, আপনার বডিতে এক্সট্রা 300 মিলি অসমোল সোডিয়ামের কন্টেন্ট বেড়ে যাবে, সোডিয়ামের পরিমাণ বা কন্টেন্ট আরও 300 মিলি অসমোল বেড়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে, যদি আপনার 300 মিলি অসমোল সোডিয়াম আগের চাইতে বেড়ে যায়, যদি আপনার 300 মিলি অসমোল সোডিয়াম আগের চাইতে বেড়ে যায়, তখন এই যে ইসিএফ এ সোডিয়ামের কনসেন্ট্রেশন ঠিক রাখতে গেলে কাকে বাড়াতে হবে? অবশ্যই ওয়াটারের কন্টেন্টটাকে বাড়াতে হবে। তাহলে আমি আবার জিনিসটা ব্যাখ্যা করি। যেহেতু আমাদের ইসিএফ এর সোডিয়ামের কনসেন্ট্রেশন ডিপেন্ড করতেছে সোডিয়ামের কন্টেন্ট ডিভাইডেড বাই টোটাল ওয়াটারের ভলিউম। এখন আপনি সোডিয়ামের কন্টেন্ট বাড়ায় দিয়েছেন 300, আপনি আবার এটাকে ফিক্সড রাখতে চাইতেছেন, তাহলে কাকে কি করতে হবে? অবশ্যই এটাকেও বাড়াতে হবে, হরেও বাড়াতে হবে। ধরেন আগে ছিল এখানে 1200, এখন আপনি বাড়াইছেন আরও 300, বাড়ায় দিয়েছেন 1500, বানায় ফেলাইছেন 1500। এখন এই অবস্থায় আপনি চাইতেছেন যে ভলিউমের কনসেন্ট্রেশন আগের মতো 300ই থাকুক। তাহলে আগে যদি এখানে 400 পরিমাণ ওয়াটার থাকতো, এখানে আপনি 300 হইতে হলে আরও 100 পরিমাণ ওয়াটারকে আপনাকে বাড়াতে হবে, তাহলে গিয়ে সেই আগের মতো থেকে যাবে। তাহলে আমরা যেটা বুঝালাম যে সোডিয়ামের কন্টেন্ট যদি আপনি বাড়ান, আপনি যদি বেশি সোডিয়াম খান, তখন আপনার বডির মেইন টার্গেট হচ্ছে অসমোলারিটিকে মেনটেন করা। এইখানে যে সোডিয়ামের কনসেন্ট্রেশন, আপনার বডির যত রকমের কম্পেনসেটরি মেকানিজম আছে বা যত রকমের আপনার নিউরো হরমোনাল মেকানিজম আছে, তাদের মেইন উপজীব্য বিষয় হচ্ছে এইখানকার কনসেন্ট্রেশনটাকে ঠিক রাখা, এই সোডিয়ামের কনসেন্ট্রেশনকে ঠিক রাখা। তো যেহেতু এই সোডিয়াম কনসেন্ট্রেশনটাকে ঠিক রাখতে হবে, তখন কি করতে হবে? আপনি উপরে বাড়াইতেছেন, তার মানে নিচেও বাড়াইতে হবে। তার মানে হচ্ছে তখন আপনার বডি যেটা করবে যে আপনি বেশি বেশি করে পানি খাবেন, অথবা আপনার কিডনি দিয়ে পানির এক্সক্রিশনটা কমে যাবে, তখন আপনার বডিতে পানির পরিমাণও বাড়বে, এবং পানির পরিমাণ বাড়লে আলটিমেটলি এই ইসিএফ এর কনসেন্ট্রেশন ঠিক থাকবে। তাহলে আমরা যেটা বুঝলাম যে আমাদের বডিতে যদি সোডিয়ামের কন্টেন্ট বাড়ে, সোডিয়ামের টোটাল কন্টেন্ট বাড়ে, তাহলে আমাদের পানির পরিমাণ বাড়তেছে, মানে কি ইসিএফ এর ফ্লুইডের ভলিউম বাড়তেছে, ইসিএফ এর ফ্লুইডের ভলিউম বাড়বে। তো এই কথাটাই বলা হয়েছে যে ইসিএফ এর ভলিউম হচ্ছে সোডিয়ামের কন্টেন্টের সমানুপাতিক। তা আপনি যদি বেশি সোডিয়াম খান, তাহলে সোডিয়ামের ইসিএফ এর ভলিউম বাড়বে। আপনি যদি সোডিয়াম কমায়া খান, সোডিয়াম বেশি লুজ করেন, তাহলে ইসিএফ এর ভলিউমও লুজ করবেন। সো এইগুলা ছিল হচ্ছে আমাদের কিছু বেসিক প্রিন্সিপাল। এখন আমরা আসবো হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিসঅর্ডারগুলো নিয়ে, অর্থাৎ এই হাইপার ভলিমিক এবং হাইপোভলিমিক ডিসঅর্ডারগুলো নিয়ে। সো ক্লিনিক্যালি আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট জিনিস কোনগুলা? আমাদের ক্লিনিক্যালি এই হাইপোভলিমিয়া এবং হাইপারভলিমিয়া দুইটাই আমাদের ক্লিনিক্যালি দেখা যায়, বাট ইন্ডিভিজুয়াল যে টাইপ, এগুলোর মধ্যে আমরা দেখবো যে একটু ফ্রিকোয়েন্সিতে বা প্রিভেলেন্সে একটু কম বেশি হয়। আচ্ছা, তো আমরা এখন শুরু করি হচ্ছে হাইপোভলিমিয়া নিয়ে। প্রথমে যেটা আসবো সেটা হচ্ছে আইসোটনিক হাইপোভলিমিয়া। আইসোটনিক নামের কি মানে? হচ্ছে এখানকার অসমোলারিটি থাকবে 300 মিলি অসমোল পার লিটার। আর হাইপোভলিমিয়া মানে কি? হাইপোভলিমিয়া মানে হচ্ছে আপনার বডিতে ইসিএফ এর ভলিউম কমে যাবে, ইসিএফ এর ভলিউম কমে যাবে। আর অসমোলারিটি কি থাকবে? অসমোলারিটি নর্মাল প্লাজমার অসমোলারিটির সমানই থাকবে। এটাকেই বলতেছি আইসোটনিক। তাইলে এই অবস্থাটা কখন হইতে পারে? এই অবস্থাটা হইতে পারে, ধরা যাক এই হচ্ছে আপনার টোটাল বডিতে যতটুকু ফ্লুইড আছে সবগুলোকে আমি এই একটা গ্লাসে নিলাম, এই গ্লাসের মধ্যে আপনার বডিতে ধরলাম 42 লিটার ফ্লুইড আছে। এর মধ্যে আমার সব 42 লিটার নিয়ে আলোচনার বিষয় না, আমার আলোচনার বিষয় হচ্ছে 14 লিটার, যেই 14 লিটার হচ্ছে আমার এক্সট্রা সেলুলার ফ্লুইডের ভলিউম। 14 লিটার এক্সট্রা সেলুলার ফ্লুইড, এর মধ্যে আপনার কি পরিমাণ সোডিয়াম আছে, যাতে করে আপনার এখানে 300 মিলি অসমোল মানে হচ্ছে 0.3 মোল পার লিটার একটা কনসেন্ট্রেশন তৈরি হয়। তাইলে 3 14 42, তার মানে হচ্ছে 4.2, আমার এখানে 4.2 মোল সোডিয়াম ক্লোরাইড আছে। যদি 4.2 মোল সোডিয়াম ক্লোরাইড থাকে, আর এখানে আমার
ভলিউম আছে কত 4.2 মোল, সোডিয়াম ক্লোরাইড হচ্ছে সোডিয়ামের কন্টেন্ট, আর ফ্লুইডের ভলিউম কত 14 লিটার, তখন আপনার অসমোলারিটি দাঁড়াবে হচ্ছে 300 মিলি অসমোল অথবা 0.3 মোল। সো এটাকে আমরা 300 মিলি অসমোলও লিখতে পারি, 300 মিলি অসমোল, 300 মিলি অসমোল। সো এই অবস্থায় আপনি চাইতেছেন কি আপনার ঘটনা ঘটাইতে হবে হাইপোভলেমিয়া। হাইপোভলেমিয়া মানে কি, আপনার এই 14 লিটার থেকে ফ্লুইড কমাতে হবে এবং আপনি চাইতেছেন আইসোটনিক রাখতে, ব্যাপারটা এই এই অসমোলারিটিটা যেন সমান থাকে। তাহলে আপনি কি করতে পারেন, অ্যাজ ইউজুয়াল এইখানে যে ফ্লুইডটা আছে, যতটুকু ফ্লুইড আছে আপনি এইখান থেকে কিছু ফ্লুইড ফালায় দেন, এইখান থেকে আইসোটনিক কি কিছু ফ্লুইড ফালায় দেন, এই পাত্র থেকে কিছু ফ্লুইড ফালায় দেন। তাইলে আপনি যে ফ্লুইডটা ফালায় দিছেন, ধরলাম আপনি 2 লিটার ফ্লুইড ফালায় দিছেন, 2 লিটার ফ্লুইড ফালায় দিছেন, হ্যাঁ, তাহলে এখন আপনার বডিতে ইসিএফ এর ভলিউম হয়ে গেল কত 12 লিটার, ইসিএফ এর ভলিউম হয়ে গেল 12 লিটার। বাট এখনও কিন্তু আপনার কনসেন্ট্রেশন সেই 0.3তেই থেকে যাচ্ছে। তাইলে আপনি যেই 2 লিটার ফ্লুইড ফালাইছেন, সেই 2 লিটার ফ্লুইড যেহেতু আইসোটনিক মানে 0.3 মিলি, 0.3 মোল, তার মানে হচ্ছে আপনি 0.6 মোল সোডিয়ামকে বডি থেকে বাইরে বের করে দিয়েছেন। আপনি 0.6 মোল সোডিয়ামকে বাইরে বের করে দিয়েছেন, এটাই তো আমরা জানি, তাই না? মোলারিটি ইকুয়াল টু কি, মোলারিটি ইকুয়াল টু ভলিউম আয়তন ডিভাইডেড বাই মোল সংখ্যা। তাইলে মোল সংখ্যা কি হবে, মোলারিটি গুণ আয়তন, মোল সংখ্যা হচ্ছে আয়তন গুণ মোলারিটি। তাহলে এটাই আমরা বললাম যে আপনি যেহেতু 2 লিটার ফ্লুইডকে ফালায়া দিছেন, 2 লিটার ফ্লুইডকে ফালায়া দিছেন, তাহলে প্রতি লিটার ফ্লুইডে ছিল 0.3 মোল, তার মানে হচ্ছে আপনি টোটাল এই যে বডি থেকে 6 মোল সোডিয়ামকে, 0.6 মোল সোডিয়ামকে ফালায়া দিছেন। সো এইভাবে যদি আপনি আইসোটনিক ফ্লুইড, এই যে এই ফ্লুইডটা কিন্তু আইসোটনিকই ছিল আগের সমান অসমোলারিটিরই, আইসোটনিক ফ্লুইড বডি থেকে বাইরে বের করে দেন, তখন কি হবে, তখন আপনার একটা আইসোটনিক হাইপোভলেমিয়া তৈরি হবে, আইসোটনিক হাইপোভলেমিয়া তৈরি হবে। এই অবস্থায় আপনি দেখেন আপনার বডিতে যে 12 লিটার এই এতটুকু, আপনার বডিতে যেই 12 লিটার অবশিষ্ট আছে, আপনার বডিতে যে 12 লিটার অবশিষ্ট আছে, এই 12 লিটারের অসমোলারিটি কত, এই 12 লিটারের অসমোলারিটি সেই আগেরটাই থাকতেছে, সেই আগেরটাই থাকতেছে। তাইলে প্লাজমাতে এই কথাটাই বলা হয়েছে যে বডি সোডিয়াম কন্টেন্ট ডিক্রিজেস বাট প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন রিমেইনস নর্মাল। আবার যেই ফ্লুইডটা ফালাইছেন সেই ফ্লুইডটারও অসমোলারিটি কিসের সমান হইতে হবে, নর্মাল বডির প্লাজমা ফ্লুইডের সমান হইতে হবে, নর্মাল বডির প্লাজমা ফ্লুইডের সমান হইতে হবে। এবার দেখেন বডির সোডিয়াম কন্টেন্ট টোটাল কি পরিমাণ সোডিয়াম ছিল, টোটাল আগে ছিল 4.2 মোল সোডিয়াম, এই অবস্থায় আপনি 0.6 মোল সোডিয়ামকে বাইরে ফালাই দিয়েছেন, তাইলে কি হইলো এবার, তাইলে আপনার টোটাল বডির সোডিয়ামের কন্টেন্ট সেটা কিন্তু অবশ্যই কমতেছে, তাইলে বডির সোডিয়ামের কন্টেন্ট কিন্তু অবশ্যই কমতেছে। এইবার আমরা একটু দেখি তো আমাদের বইয়ে জিনিসটাকে কিভাবে তারা ব্যাখ্যা করছে বা কি কি জিনিসপত্র তারা লিখছে। এই যে আমরা একটু দেখি, তো এইখানে আমরা দেখি তো আমাদের কথাগুলোর আমরা মিল পাইছি কিনা, যে আইসোটনিক হাইপার ভলেমিয়া যখন হইতে হবে, আইসোটনিক হাইপার ভলেমিয়া যখন হইতে হবে তখন কি হবে, আপনার আইসোটনিক ফ্লুইড লস করতে হবে। এই যে আমরা যেটা দেখাইলাম, এখান থেকে আপনি 2 লিটার ফ্লুইড একই ঘনমাত্রার 2 লিটার ফ্লুইডকে আপনি যখন বাইরে ফেলে দিবেন তখন এই ঘটনা ঘটবে। তাহলে দেয়ার ইজ প্রপোর্শনেট লস অফ সল্ট অ্যান্ড ওয়াটার উইথ ইসিএফ অসমোলারিটি, তার মানে হচ্ছে ওই যে যেটা বললাম আগের মতোই প্রপোর্শনেট সমানুপাতিক হারেই আপনার সল্ট এবং ওয়াটার লস হইতেছে। সোডিয়াম কনসেন্ট্রেশন অফ লস্ট ফ্লুইড ইজ ইকুয়াল টু দ্যাট অফ প্লাজমা, এই যে এই কথাই বললাম, আপনি জাস্ট মনে করেন এখানে টোটাল আপনার আগের বডির টোটাল ফ্লুইড ছিল, সেখান থেকে আপনি কি করলেন, এই সমান কনসেন্ট্রেশনের জিনিসপত্র 2 লিটার ফালাইয়া দিলেন। এবার দেখি ইসিএফ ভলিউম ডিক্রিসেস, এই যে ইসিএফ ভলিউম ডিক্রিজ হইলো, আগে ছিল 14 এখন হয়ে গেলে 12 লিটার, বাট আইসিএফ ভলিউম আর নর্মাল, এইটা হচ্ছে একটু নর্মাল, একটু নতুন জিনিস, এইটা হচ্ছে একটু নতুন জিনিস। এইখানে কি হলো, এইখানে ঘটনা যেটা ঘটে যে আমাদের সেল মেমব্রেনের চারপাশে কখন ওয়াটারের ডিস্ট্রিবিউশন চেঞ্জ হয়, আপনার বডিতে এইখানে আছে কি আইসিএফ, এইখানে আছে কি ইসিএফ। এই অবস্থায় যদি আপনার নর্মালি বডিতে কি থাকে 300 মিলি অসমোল এবং এখানেও 300 মিলি অসমোল, 300 মিলি অসমোল,
পার লিটার, পার লিটার। তাইলে ইসিএফ এর অসমোলারিটি কত? 300 মিলি অসমোল পার লিটার। আবার আইসিএফ এর অসমোলারিটি কত? সেটাও 300 মিলি অসমোল পার লিটার। এখন যদি কোনো কারণে আপনার ইসিএফ এর কনসেন্ট্রেশন কমে, ইসিএফ এর কনসেন্ট্রেশন হয়ে গেল ধরেন 280 মিলি অসমোল পার লিটার, এই অবস্থায় কনসেন্ট্রেশন কোন সাইডে কম? ইসিএফ এ কম। তখন কিছু প্রপোর্শনেট পরিমাণে ওয়াটার, আমরা জানি অসমোলারিটি, ওই যে আমরা সেই ছোটবেলা থেকে যেটা পড়ছিলাম, দ্রবণে উচ্চ ঘনমাত্রা থেকে নিম্ন ঘনমাত্রায় গেলে সেটা হচ্ছে ব্যাপন, আবার নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রায় যখন চলে আসে তখন সেটা কি? অসমোসিস। তো এইখানে অসমোসিস প্রক্রিয়ার মাধ্যমে যেহেতু আমাদের সেল মেমব্রেন একটা সেমি পারমিয়েবল মেমব্রেন, সেই কারণে এই সেমি পারমিয়েবল মেমব্রেনটাকে ভেদ করে কিছু পরিমাণে ওয়াটার বাইরে বেরিয়ে আসবে। তো সেক্ষেত্রে ওয়াটার বাইরে বেরিয়ে আসবে, ডিরেকশনটা আমি উল্টা দিছি, দুঃখিত দুঃখিত। তো এই পাশে ঘনমাত্রা কম, এই পাশে ঘনমাত্রা কম, তার মানে এই পাশে ওয়াটার তুলনামূলক বেশি। তাহলে কিছু পরিমাণে ওয়াটার তখন এদিকে চলে যাবে, কিছু পরিমাণে ওয়াটার তখন এখানে চলে যাবে, এই আইসিএফ এ চলে যাবে। তো ওয়াটার যখন আইসিএফ এ চলে যাবে তখন কি হবে? সলিউট ডিভাইডেড বাই সলভেন্ট, এটাই তো মোলারিটি। হ্যাঁ, তো এটাই তো হচ্ছে অসমোলারিটি বা মোলারিটি যা বলি, ঘনমাত্রা। তো এই অবস্থায় কি হয়? এই আইসিএফ এর সলভেন্ট বাড়তেছে, তাইলে আইসিএফ এর অসমোলারিটিও তখন কমে যাবে, আইসিএফ এর অসমোলারিটি কি হবে? তখন কমে যাবে। তো কখন পর্যন্ত এই ঘটনাটা ঘটতে থাকবে? তো এই অবস্থায় যেটা হবে যে এই দিকে অসমোলারিটি আর এই দিকের অসমোলারিটি সমান না হওয়া পর্যন্ত এইখান থেকে কিছু ওয়াটার ভিতরে চলে যাবে। এটা তো আমরা জানি, আমরা ওই যে কিসমিসের যে পরীক্ষাটা সেটা তো আমরা দেখছি, ছোটোবেলাতে করছিলাম, যে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন যদি থাকে তাহলে ওয়াটার বা সলভেন্ট সে কি করবে? লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে যাইতে থাকবে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তাদের দুইজনের মধ্যে অসমোটিক ইকুইলিব্রিয়াম তৈরি না হয়। তো এইখানেও ঘটনা এইরকম যদি হয় যে কোনো কারণে আপনার ইসিএফ এর ফ্লুইডের অসমোলারিটি গেছে কমে, অসমোলারিটি কমে গেছে, এই অবস্থায় কি হবে? ইসিএফ থেকে কিছু ওয়াটার আইসিএফ এ চলে যাবে, যেহেতু আইসিএফ এ তখন ঘনমাত্রা বেশি, নিম্ন ঘনমাত্রা থেকে উচ্চ ঘনমাত্রায় ওয়াটার অভিস্রবণের মাধ্যমে চলে যাবে, অসমোসিসের মাধ্যমে। তখন এইখানে ওয়াটার গেলে কি হবে? এই যে সলভেন্ট বাড়তেছে, তাইলে অসমোলারিটি ধীরে ধীরে কমতে থাকবে, কমতে এক পর্যায়ে এইটার সমান হবে। আবার ঘটনা যদি উল্টা হয়, এইখানে যদি 320 মিলি অসমোল হয় অসমোলারিটি, তাহলে এবার কি হবে? এবার আইসিএফ এর তুলনায় ইসিএফ এর কনসেন্ট্রেশন বেশি, তাইলে এবার আইসিএফ থেকে ফ্লুইড ইসিএফ এ চলে আসবে, আইসিএফ থেকে ওয়াটার ইসিএফ এ চলে আসবে, এক্সট্রাসেলুলার ফ্লুইডে চলে আসবে। কিন্তু যদি এই যে এইখানে আমাদের ঘটনা কি ঘটছে, এই ঘটনায় আমরা দেখি যে আমাদের ইসিএফ এর এবং আইসিএফ এর এবং ইসিএফ এর উভয়ের অসমোলারিটি সমান। অর্থাৎ এই যে এই পার্টিকুলার আইসোটনিক হাইপোভলিমিয়ার ক্ষেত্রে আইসিএফ এও 300 আছে, ইসিএফ এও 300 আছে, ইসিএফ এর অসমোলারিটি 300 আছে, অসমোলারিটি কোনো চেঞ্জ হয় নাই, হোক তাদের কন্টেন্ট চলে গেছে, টোটাল ফ্লুইড আপনি হারায় ফেলাইছেন, কিন্তু যেহেতু অসমোলারিটির কোনো চেঞ্জ হয় নাই, দুই পাশ অলরেডি অসমোটিক ইকুইলিব্রিয়ামে আছে, এই অবস্থায় কোথাও বাইরে থেকে ভিতরেও ওয়াটার যাবে না, ভিতর থেকে বাইরেও ওয়াটার আসবে না, কারণ অলরেডি তারা অসমোটিক ইকুইলিব্রিয়ামে আছে। সো এই কথাটাই তারা এখানে বলছে যে যদিও ভলিউম হারাইছেন, আপনি 2 লিটার ফালাইয়া দিছেন, কিন্তু স্টিল যেহেতু বাইরে এবং ভেতরে ফ্লুইডের কনসেন্ট্রেশন সমানই আছে, অসমোলারিটি সমানই আছে, সেহেতু কোনো ফ্লুইড এর আদান প্রদান এখানে হবে না। এই যে অসমোলারিটি ইজ নর্মাল ইন বোথ ইসিএফ এবং আইসিএফ। তো এইখানে আরেকটা কথা বলেছে, বডি সোডিয়াম কন্টেন্ট ডিক্রিজেস, ব্লাড প্লাজমা সোডিয়াম কনসেন্ট্রেশন ইজ ইউজুয়ালি নর্মাল। এই যে কথাটাই বললাম যে আপনার এখানে আগে ছিল 4.6 মোল, টোটাল এই পুরাটা জুড়ে আগে ছিল 4.6 মোল সোডিয়াম ক্লোরাইড। সো সেইখান থেকে আপনি 0.6 মোল ফালাইয়া দিছেন, বাট স্টিল এই আপনার তাইলে কি দাঁড়াইলো? 4.2 থেকে যদি আপনি 0.6 মোল ফালাইয়া দেন তাইলে কি থাকে? তাইলে থাকে এই অবস্থায় আপনার এইখানে এই পোর্শনটাতে থাকতেছে কতটুকু? এই পোর্শনটাতে যতটুকু বাকি আছে এই পোর্শনটাতে থাকতেছে হচ্ছে 3.6 মোল। তাহলে আপনার সোডিয়ামের কন্টেন্ট কিন্তু কমে গেছে, বাট কনসেন্ট্রেশন সেই আগের মতোই 300 মিলি অসমোলে রয়ে গেছে। সো এখন হচ্ছে এই ঘটনাগুলো কখন ঘটে? প্রথম কথা হচ্ছে সিভিয়ার হেমোরেজ।
দেখি সিভিয়ার হেমোরেজ মানে কি, ধরেন কেউ একজন অ্যাক্সিডেন্ট করলো, কেউ একজন রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো, কিংবা কেউ একজন তার ভাল লাগতেছে না, সে সুইসাইড করতে চাইলো, সে কি করলো, রিস্টের উপরে একটা সুইসাইডাল করলো, একটা অ্যাটেম্প্ট নিল, বা অনেকে হচ্ছে সুইসাইডাল কাট থ্রোট অ্যাটেম্প্ট নিল, সে একটা সুইসাইড অ্যাটেম্প্ট নিল, তো তার একটা রিস্টের উপর দিয়ে আর্টারি কাটা গেল। সো এই অবস্থায় সিভিয়ার হেমোরেজ হলে কি হবে, তার ব্লাড লস হবে, ব্লাড লস হবে। ব্লাডের অসমোলারিটি কত, 300, ব্লাডের অসমোলারিটি 300। তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো আমার, এই যে আইসোটনিক হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। কারণ কি, আপনার আগে যতটুকু ভলিউম ছিল তার তুলনায় এখন যতটুকু ব্লাড আপনার লস হয়েছে, ততটুকু ভলিউম কমে গেছে, তার মানে হাইপোভলিমিয়া হইলো। বাট আইসোটনিক কেন, কারণ হচ্ছে ওই যে ব্লাড যেহেতু আপনার আইসোটনিক ফ্লুইড, তাহলে এই ক্ষেত্রে আপনার ওই যে যেটা বললাম, আপনি জাস্ট মনে করেন 2 লিটার ব্লাড সে লস করে ফেললো, এখানে যে 2 লিটার ফ্লুইড করলাম কথা বললাম, সেই 2 লিটার ফ্লুইড মানে 2 লিটার ব্লাড সে লস করে ফেললো। সো এই ক্ষেত্রে এই একটা আইসোটনিক হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। এরপর আসে লস অফ ইন্টেস্টাইনাল কন্টেন্ট বাই ফিস্টুলা, আইলিওস্টমি, কোলোস্টমি। ফিস্টুলা কি জিনিস, আইলিওস্টমি কি জিনিস, কোলোস্টমি কি জিনিস? আচ্ছা, সো আমরা আমাদের একটু গাঁটটা আঁকি। আমাদের ওরাল ক্যাভিটি থেকে যদি শুরু হয়, ওরাল ক্যাভিটি থেকে শুরু হয়ে এখানে ইসোফেগাস, ইসোফেগাস থেকে স্টোমাক, স্টোমাক থেকে কি হইলো, স্টোমাক থেকে হচ্ছে ডিউডেনাম, এরপরে আইলিয়াম, এই সেই কোলন টোলন, এরপরে এখান দিয়ে যাবে হচ্ছে কোলন, 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 এই যে হয়ে গেল কোলন, কোলন, এরপরে হচ্ছে রেকটাম, এবং আলটিমেটলি এক পর্যায়ে বেরিয়ে যাবে। সো এই জায়গায় এই জায়গার মধ্যে আপনি পানি খাইলেন, লবণ খাইলেন, এইখানে ঘটনা যেটা হয় যে আপনার এইখানে বেশ কিছু গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ডগুলো গ্যাস জুস সিক্রেশন করে, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আছে, তারা জুস সিক্রেশন করে, এরাও জুস সিক্রেশন করে, এরাও জুস সিক্রেশন করে, এরাও জুস সিক্রেশন করে। এখানে ইন্টেস্টাইনাল গ্ল্যান্ড আছে, ইন্টেস্টাইনাল গ্ল্যান্ডগুলো কী করে, জুস সিক্রেশন করে। তো এইখানে মূলত স্টোমাকের পথ থেকে এই জায়গা জুড়ে আপনার যে ফ্লুইডটা থাকে, এই ফ্লুইডটার অসমোলারিটি প্রায় 300 মিলি অসমোলের মতো থাকে, প্রায় 300 মিলি অসমোলের মতো থাকে। তো এইখান থেকে এই ইন্টেস্টাইন থেকে যদি কখনো ফ্লুইড লস হয়, তাহলে ওই একই ঘটনা ঘটবে। আইসোটনিক ফ্লুইড লস হইলে কি হবে, তাহলে আইসোটনিক হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। তো এই ফ্লুইড লস হওয়ার উপায় হইতেছে ফিস্টুলা, এই ফ্লুইড লস হওয়ার উপায় হইতেছে ফিস্টুলা, হইতেছে আইলিওস্টমি, হইতেছে কোলোস্টমি। জিনিসটা কি, ফিস্টুলাতে কি হয়, ফিস্টুলা ডেভেলপ করে কিছু ডিজিজে, যেমন ক্রনস ডিজিজ নামে একটা ডিজিজ আছে, ক্রনস ডিজিজ, যেখানে হয় কি, এই যে ইন্টেস্টাইনের যেই ওয়ালটা, এই ওয়ালে একটা ছিদ্র হয়, এই ওয়ালটা একটাতে ছিদ্র হয়, এই ছিদ্রটা কোথায় চলে যায়, এই ছিদ্রটা স্কিনে উন্মুক্ত হয়, সরাসরি স্কিনে উন্মুক্ত হয়। অথবা ধরা যাক রেকটাম, রেকটাম, এই যে রেকটামের এখানে ওয়ালে একটা ছিদ্র হয়েছে, এই রেকটামের ওয়ালে একটা ছিদ্র হয়েছে, এই ছিদ্রটা সরাসরি স্কিনে উন্মুক্ত হয়ে গেছে, এই ছিদ্রটা সরাসরি স্কিনে উন্মুক্ত হয়ে গেছে। এই অবস্থায় আপনার ইন্টেস্টাইনের কাজ কি ছিল, ইন্টেস্টাইনের কাজ ছিল এইখান থেকে ফ্লুইডটাকে অ্যাবজর্ব করে ব্লাডে নিয়ে যাওয়া। কিন্তু যেহেতু এইখানে একটা ফিস্টুলা, একটা অ্যাবনর্মাল চ্যানেল তৈরি হয়ে গেছে, যেই চ্যানেল দিয়ে প্রচুর পরিমাণে ফ্লুইড আপনার বাইরে চলে আসতেছে, বডির বাইরে চলে আসতেছে, তাইলে সেক্ষেত্রে কি হবে, আপনার এখানে একটা ঘাটতি দেখা যাবে আপনার বডিতে। এই এই ফ্লুইডটা তো যাওয়ার কথা ছিল ব্লাডে, কারণ ইন্টেস্টাইন সেটা অ্যাবজর্ব করতো, কিন্তু সেটা এখন আর ইন্টেস্টাইন পারতেছে না। তখন কি হবে, এই ফ্লুইডটা লস হইতেছে, এই ফ্লুইডটার লস হওয়া মানে কি, একটা আইসোটনিক ফ্লুইডের লস হইতেছে। তো সেক্ষেত্রে আমার একটা আইসোটনিক হাইপোভলিমিয়া ডেভেলপ করবে। এবার আসি আইলিওস্টমি এবং কোলোস্টমি। ফিস্টুলা হইতেছে আপনার ডিজিজ প্রসেসে, একটা ফিস্টুলা হচ্ছে একটা ধরা যায় একটা রোগ, আর আইলিওস্টমি এবং কোলোস্টমি হচ্ছে আমরা ম্যানমেড তৈরি করি, আমরা সার্জিক্যালি এটা তৈরি করি, এটাকে আমরা সার্জিক্যালি তৈরি করি। কেন তৈরি করি, একটু ছবিটা দেখাই, এটার একটা ছবি দেখি, আইলিওস্টমি এবং কোলোস্টমির ছবিটা একটু দেখি। এই যে হচ্ছে আইলিওস্টমি এবং কোলোস্টমির ছবি। আচ্ছা, এই হচ্ছে আমার স্মল ইন্টেস্টাইন, ধরা যাক কোনো একটা পেশেন্টের কোলন কার্সিনোমা হয়েছে, অর্থাৎ কোনো একটা পেশেন্টের কোলনে ম্যালিগনেন্সি ডেভেলপ করছে, কোলনে কার্সিনোমা বা ক্যান্সার হইল। সেক্ষেত্রে এই কোলনটাকে তো আর রাখা যাবে না, কারণ কি, এই কোলনটা রেখে দিলে সে এইখান থেকে আরও বিভিন্ন দিকে ছড়ায় যাবে এবং আলটিমেটলি পেশেন্ট মারা যাবে।
তা আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যেটা করতে হবে, এই যে ক্যান্সার আক্রান্ত যে অংশটা আছে এই অংশটাকে সার্জিক্যালি ড্রেন করে দিতে হবে, এই অংশটাকে সার্জিক্যালি রিমুভ করে দিতে হবে। তাহলে এখন কি করা লাগে, এখন যেটা করা লাগে সেটা হচ্ছে এই যে ইলিয়াম, এই ইলিয়াম থেকে একটা ইলিয়ামের একটা লুপকে নিয়ে বাইরে স্কিনের সাথে